হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? সব ভালো আছো নিশ্চয়ই। তবে লকডাউনে মনে হয় খুব ভালো নেই, তো এইভাবেই চলতে হবে কিছুদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। আজকে যেটা আমি তোমাদের যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। 11-এ দেখবে প্রথম অধ্যায় আছে। যাদের বই কেনা হয়ে গেছে দেখতেই পারবে, আর যাদের বই নেই তাদের জন্য আমি একটু লিখে আমি এটা দিলাম। তো প্রথম অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিকস আছে, তার মধ্যে একটা টপিকস আমরা এখানে পড়ব, সেটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। তার মানে হচ্ছে যে বিভিন্ন যৌগিক পদার্থ যখন তৈরি হয় বা মৌলগুলো যখন যে বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি করে, তখন কতগুলো নিয়ম মেনে সেই বিক্রিয়াগুলো হয়। সেই বিক্রিয়াগুলোকে মোটামুটি আমরা 5টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভরের নিত্যতার সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, স্থির অনুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস, গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শনস, মিথ্যানুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, আর 5 নম্বর সূত্র হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা তোমাদের সকলেরই পড়া আছে। তো এই যে 5টা সূত্র এখানে আমরা পড়ব পরপর। তো এই 5টা সূত্রকেই বলা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। অর্থাৎ মৌলগুলো যখন কোনো রিয়াকশান করে যৌগ তৈরি করে বা যে কোনোভাবে কোনো রিয়াকশানের মাধ্যমে কোনো কম্পাউন্ড বা যৌগ যখন তৈরি হবে, তখন কিন্তু আপনার নির্দিষ্ট নিয়ম, কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। সেই নিয়মগুলোই হচ্ছে এই সূত্র। এই সূত্রগুলো পরপর আমরা এখানে পড়ব। প্রথমে দেখো আছে আমরা পড়ব যেটা হচ্ছে কি ভরের নিত্যতার সূত্র। এটার আবিষ্কারক হচ্ছে লাভয়েসিয়ার। ভরের নিত্যতার সূত্র ইংরেজি হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। ভরের নিত্যতার সূত্র যে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে মোট ভর যা আছে তাই থাকবে। অর্থাৎ আমি নিচে একটা রিয়াকশান করেছি যে সিলভার নাইট্রেটের সঙ্গে সোডিয়াম ক্লোরাইডের রিয়াকশান হচ্ছে, তৈরি হচ্ছে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। একটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ, দুটোরই ভর কিন্তু সেম হবে। বিক্রিয়ক পদার্থের ভর যা হবে, বিক্রিয়াজাত পদার্থের ভর তাই হবে। কিন্তু ভরের নিত্যতা সূত্রের মধ্যে একটা ভয়ঙ্কর সীমাবদ্ধতা রয়েছে, ড্রব্যাকস আছে, কিছু ভুল আছে, লিমিটেশন আছে। তো সেটা অনেক পরে আবিষ্কার হয়েছে। মানে আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ রয়েছে, ল অফ রিলেটিভিটি, অর্থাৎ ই ভ্যারিস এম, ই মানে এনার্জি, এম মানে হচ্ছে মাস, অর্থাৎ ভর এবং শক্তি পরস্পর সমতুল্য। তো তার যে ইকুয়েশনটাকে আমরা ইকুয়ালস টু এম সি স্কোয়ার লিখতে পারি। এখানে সি হচ্ছে আলোর গতিবেগ দিয়ে গুণ করা হচ্ছে, অর্থাৎ ই ভ্যারিস এম ছিল, সেখানে ভ্যারিস চিহ্নটাকে তুলে দিয়ে কনস্ট্যান্ট এখানে সি স্কোয়ার মানে আলোর বেগটা বসানো হয়েছে। তাহলে এটা আইনস্টাইনের সমীকরণটাই হলো যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের যে সমীকরণ, সেটা হচ্ছে ইকুয়ালস টু এম স্কোয়ার, এম সি স্কোয়ার। এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে যে শক্তি এবং ভর পরস্পর সমতুল্য। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে ভর কমে যায়, তাহলে বুঝতে হবে যে শক্তি নির্গত হয়ে গেছে। বা উল্টোভাবে বলতে হবে, যদি কোনো সিস্টেমের শক্তি কমে যায় তাহলে তার ভর অবভিয়াসলি কমে যাবে। বা যদি কোনো সিস্টেমের শক্তি কোনো কারণে বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি তার ভরটাও বেড়ে যাবে। অর্থাৎ শক্তি এবং ভর পরস্পর সমতুল্য। শক্তি নির্গত হয়ে গেলে ভর কমে যাবে, শক্তি শোষণ হলে তার ভর বেড়ে যাবে। তো এখানে আমি লিখে দিয়েছি যে শক্তি হ্রাস পেলে ভর হ্রাস পায়, শক্তি বৃদ্ধি পেলে ভরও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমি যেটা বললাম, এটা যেটা আমি বললাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ। এর কনসেপ্টের উপর বেস করে আমরা ভরের নিত্যতার সূত্রটা সঠিক কিনা আমরা বোঝার চেষ্টা করব। যেমন ধরো, সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির শোষণ বা বিকিরণটা খুব কম হয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়া শক্তির শোষণ বিকিরণটা কম হয়, কিন্তু যেহেতু শক্তির শোষণ এবং বিকিরণ কম হয়, তাহলে শক্তির পরিবর্তনের জন্য ভরের পরিবর্তনটাও নগণ্য হবে, বা যেটা উপেক্ষা করতে পারি। তো সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির পরিবর্তনটা যেহেতু কম হয়, তার জন্য ভরের পরিবর্তনটাও খুব কম হয়। এত কম হয়, এত নগণ্য হয়, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি।
তো ভয়ের নিত্যতা সূত্রের ক্ষেত্রেও যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভয়ের নিত্যতা সূত্রটা সঠিক বলে আমরা ধরে নেব। কারণ রাসায়নিক বিক্রিয়ার সময় যেহেতু শক্তির শোষণ বা বিকিরণটা কম হচ্ছে, তার জন্য ভরের পরিবর্তনটা খুব কম হচ্ছে, এত কম হচ্ছে যে তাকে আমরা হিসেবের বাইরে রাখছি। ওই জন্য সাধারণ ক্ষেত্রে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে ভয়ের নিত্যতা সূত্রটা পালিত হচ্ছে। কিন্তু যখন নিউক্লিয়ার কোনো রিয়াকশান মানে পারমাণবিক যে বিক্রিয়াগুলো হয় সেখানে শক্তির পরিবর্তন অনেক বেশি হয়, প্রচুর শক্তি। প্রায় ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ইউরেনিয়ামকে যদি আমরা কোনোভাবে একটা ইউরেনিয়াম পরমাণুকে যদি আমরা কোনোভাবে নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে সেখানে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হয়, মানে হিউজ অ্যামাউন্টের শক্তি নির্গত হয়ে যায়। এবং যদি শক্তি নির্গত হয় তাহলে তার ক্ষেত্রে কী হবে, ভর কমে যাবে। প্রচুর পরিমাণে শক্তি নির্গত হলে অল্প হলেও ভর কিছুটা কমবে, তো সেই ভরটা কিন্তু আমরা আর মানে অ্যাভয়েড করতে পারবো না বা নেগলেক্ট করতে পারবো না। তো আমরা পারমাণবিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভরের নিত্যতা সূত্রটা অ্যাপ্লিকেবল না, কারণ যেহেতু এখানে শক্তির পরিবর্তন খুব বেশি হয়। আর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির পরিবর্তন যেহেতু খুব কম হয়, ভরের পরিবর্তনও খুব কম হয়, এত কম হয় যে সেটাকে আমরা উপেক্ষা করতে পারি। তো ভয়ের নিত্যতা সূত্রের পরিমার্জিত রূপ তাহলে কি হবে? নতুনভাবে যেটা বলা হচ্ছে যে ভর এবং শক্তির পরিমাণটা সবসময় স্থির থাকবে। এখানে কিন্তু আমরা ভর এবং শক্তি কথাটা একসঙ্গে বলবো, ভর এবং শক্তি কথাটা একসঙ্গে বলবো, ঠিক আছে? শুধু তাহলে এটা ভয়ের নিত্যতা সূত্র আমরা পড়লাম যে ভর যা আছে তাই থাকবে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে মোটামুটি অ্যাপ্লিকেবল, কিন্তু পারমাণবিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা মোটেই অ্যাপ্লিকেবল না, কারণ হিউজ অ্যামাউন্টের শক্তি এখানে পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পরিমার্জিত রূপটাই হিসেব করব, বলবো যে ভর এবং শক্তির মোট পরিমাণটা আগে যা ছিল পরেও তাই থাকবে। এই হচ্ছে ভয়ের নিত্যতা সূত্র। এরপরে যেটা পড়ব সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে কি, দেখো লেখা রয়েছে স্থির অনুপাত সূত্র। স্থির অনুপাত মানে কনস্ট্যান্ট প্রপোর্শন, ডেফিনিট প্রপোর্শন, স্থির অনুপাত। এটার আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী প্রাউস্ট। প্রাউস্ট হচ্ছে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট। তো তার যে মানে যেটা বিবৃতি অ্যাকচুয়ালি এই যে সূত্রটা, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র পরীক্ষার জন্য, যে কোনো নির্দিষ্ট যৌগ কতকগুলি নির্দিষ্ট মৌল দিয়ে গঠিত হবে এবং ওই উপাদান মৌলগুলোর ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। তার মানে তুমি পৃথিবীতে যে কোনো একটা কম্পাউন্ড তুমি কনসিডার করো, আর সেটা হতে পারে তোমার ধরো জল, এখানে জল আমি এক্সাম্পল করেছি। জলের ক্ষেত্রে তুমি সবসময় দেখবে যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হয় সর্বত্র। তুমি যে কোনো জলের উৎস তুমি কনসিডার করে দেখবে যে সবসময় জল একটা নির্দিষ্টভাবেই কতগুলো মৌল দিয়ে তৈরি হয়েছে। বা আরও একটা এক্সাম্পল এখানে আমি করে দিয়েছি কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড সবসময় কার্বন এবং অক্সিজেন দিয়ে তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড কখনো নাইট্রোজেন দিয়ে তৈরি হবে না, বা জল কখনো সালফার দিয়ে তৈরি হবে না। জলের জন্য স্থির এই মৌল, কার্বন ডাইঅক্সাইডের জন্য স্থির মৌল। ওই জন্য এখানে স্থির অর্থাৎ নির্দিষ্ট মৌল দিয়ে তৈরি হবে এবং তাদের ওজনের বা ভরের অনুপাতটা সবসময় স্থির থাকবে। যেমন দেখো জলের উদাহরণ আমি দিয়েছি, জলের H2O কত হচ্ছে 2:16 মানে 1:8। আবার এই অনুপাতটা 1:8 কিন্তু স্থির, অর্থাৎ তুমি যে কোনো উৎস থেকে জল সংগ্রহ করবে এই অনুপাতটা কিন্তু স্থির। এই জন্য এক্ষেত্রে আমরা স্থির অনুপাত সূত্র পড়ছি, যে কোনো একটা যৌগ নির্দিষ্ট মৌল দিয়ে তৈরি এবং তাদের ওজনের বা ভরের অনুপাতটা সর্বদা স্থির থাকবে। একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের ভরের অনুপাত 12 কত হলো 2:16 মানে 3:8। অর্থাৎ এই যে যখনই তুমি কোনো কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করবে CO2, দেখবে তার মধ্যে সবসময় তাদের ভরের অনুপাত 3:8 থাকবে। এটা হচ্ছে স্থির অনুপাত। তো স্থির সূত্রটা আরও বলে দিচ্ছি যে কোনো যৌগ কতগুলো মৌল দিয়ে তৈরি হবে এবং তাদের ভরের অনুপাতটা নির্দিষ্ট বা স্থির থাকবে। এটা হচ্ছে স্থির সূত্র আমরা পড়লাম। কিন্তু এই সূত্রের কিছু ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রম হচ্ছে যে প্রত্যেকটা সূত্রের ব্যতিক্রম আমরা পড়বো এক এক করে। যে এখানে যে ব্যতিক্রমটা আমরা লিখেছি যে আলাদা যদি আইসোটোপ হয় তাহলে অনুপাত কিন্তু আলাদা হয়ে যাবে।
ধরো আমি এখানে 3 রকম জল এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা জলে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন রয়েছে, কিন্তু অক্সিজেন এখানে 3টা আইসোটোপ দেখবে, O16, O17, O18। তো এখানে H2O কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ প্রথমটা দেখো H2O মানে 2:16 মানে হচ্ছে 1:8, পরেরটাই হচ্ছে কি 1:85 মানে 8.5 অর্থাৎ হচ্ছে 17 আছে, অক্সিজেনের ভর 17, তাহলে 2:17 = 1:8.5। আবার যেখানে জলের মধ্যে অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 18 আছে, সেখানে 2:18 সেটা হবে 1:9। তাহলে দেখো এখানে সব 3টেই অনুপাত কিন্তু জলকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু সবগুলোই কিন্তু জলকে রিপ্রেজেন্ট করলেও এখানে আমরা বলবো যে এটা অনুপাতগুলো আলাদা, অর্থাৎ এখানে স্থির অনুপাত সূত্রটা পালন হলো না। তাহলে স্থির সূত্রটা কি, যেটা আগে প্রথমে পড়েছিলাম, সবসময় ভরের অনুপাত একই রকম থাকবে, একই মৌল দিয়ে তৈরি, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু আইসোটোপ দিয়ে ব্যতিক্রম তোমাকে বলতে হবে, যদি সেই মৌলগুলো ভিন্ন ভিন্ন আইসোটোপে থাকে তখন কিন্তু অনুপাতটা একটু ভিন্ন হয়ে যাবে, একমাত্র তখনই এটা ব্যতিক্রম তুমি দেখতে পাবে। এরপর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, এই স্থির অনুপাত সূত্রের ক্ষেত্রেই এই সূত্রটার একটা বিপরীত বিবৃতি আমরা বলবো। বিপরীত বিবৃতি মানে ঠিক উল্টোভাবে, অর্থাৎ একই ভরের অনুপাতে একই মৌলসমূহ যদি যুক্ত হয় তাহলে একই যৌগ তৈরি হবে। এই লাইনটাকে পুরো যদি আমরা উল্টো করে পড়ি, উল্টোভাবে যদি পড়ি, যে একই যৌগ একই মৌল দিয়ে তৈরি হবে এবং একই ভরের অনুপাত হবে, এটাকে তো স্থির অনুপাত সূত্র। যখন আমরা উল্টোভাবে বলবো তখন বিপরীত বিবৃতি মানে ওই সূত্রটার উল্টোভাবে আমরা যদি পড়ি, যে একই ভরের অনুপাতে একই মৌলসমূহ যুক্ত হয়ে একই যৌগ তৈরি করবে, এটা হচ্ছে বিপরীত বিবৃতি। উল্টোভাবে পড়ো, একই যৌগ একই মৌল দিয়ে যখন যুক্ত হবে তাদের ভরের অনুপাতটা একই হবে, এটা বিপরীত, এটা হচ্ছে তোমার স্থির অনুপাত সূত্র। এই যেটা আমরা লিখে দিয়েছি এটা হচ্ছে বিপরীত বিবৃতি, উল্টোভাবে পড়লে এটা মানে স্থির অনুপাত সূত্রের বিবৃতি আসবে। যাক, এই সূত্রটার বিবৃতি আমরা দুরকমভাবে আমরা পড়তে পারি। সোজাসুজি পড়লে সেটা হচ্ছে নর্মাল স্থির অনুপাত সূত্র, আর উল্টোভাবে পড়লে সেটা হচ্ছে বিপরীত বিবৃতি। তো বিপরীত বিবৃতি এখানে আমরা পড়ছি, দেখো যেমন আমরা দুটো আমরা এখানে ধরলাম, কার্বন এবং হাইড্রোজেন। তাহলে একই ভরের অনুপাতে কার্বন হাইড্রোজেন যুক্ত হলে সবসময় মিথেনই পাওয়া যাবে, এটা কি ঠিক? 3:1 অনুপাতে যুক্ত হলে সবসময় মিথেন পাওয়া যাবে, কারণ কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে কত 1। তাহলে CH4 আমরা যদি এখানে ক্যালকুলেশন করতাম তাহলে কার্বন হচ্ছে কত 12, হাইড্রোজেন হচ্ছে 4:1 মানে 4, তাহলে কত হচ্ছে 3:1। তাহলে কার্বন হাইড্রোজেন অনুপাত 3:1, তাহলে এটা যোগ হয়ে মিথেন তৈরি হচ্ছে। এটা মোটামুটি আমরা বুঝলাম যে ঠিক আছে, হ্যাঁ 3:1 অনুপাতে মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেনের ভরের অনুপাত। কিন্তু এই সূত্রের বিপরীত বিবৃতি কিন্তু সবসময় সত্য হয় না। কেন সত্য হয় না? কারণ দেখো এই একটা মৌল আছে, একটা যৌগ আছে C2H2, এটা গ্যাস। এই একটা যৌগ আছে C6H6, এটা তরল, এটাকে বলি আমরা অ্যাসিটিলিন গ্যাস, এটা হচ্ছে বেনজিন। এটা অ্যাসিটিলিন, এটা বেনজিন। এখানে দেখো কার্বন হাইড্রোজেন অনুপাত করে কত পাচ্ছি আমরা 12:1 পাচ্ছি। এখানে কার্বন হাইড্রোজেন অনুপাত করে কত পাচ্ছি 12:1। তাহলে দেখো এটাও কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, এটাও কার্বন হাইড্রোজেন তৈরি, অনুপাত যা এটা অনুপাত তাই, কিন্তু দুটো ভিন্ন যৌগ তৈরি করেছে। তাহলে বিপরীতভাবে যদি বলি, একই ভরের অনুপাতে একই মৌল, একই ভর বলতে 12:1 একই মৌল CH2H যুক্ত হয়ে তৈরি করেছে একবার অ্যাসিটিলিন গ্যাস, একবার তৈরি করেছে আলাদা একটা পদার্থ বেনজিন। তাহলে আমরা বিপরীতভাবে বলতে গেলে কী হবে, একই যৌগ আমরা পেলাম না, কিন্তু স্থির অনুপাত সূত্রে বলা হচ্ছে যে একই যৌগ পাওয়া যায়। তাহলে এটা বিপরীত বিবৃতি আমরা পড়লাম, এবং সেটা যে সবসময় সঠিক হচ্ছে না সেটাও বুঝে গেলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা কনক্লুশন কী পেলাম, যে একই অনুপাতে হাইড্রোজেন আর কার্বন যুক্ত হলে যে সবসময় একই যৌগ পাওয়া যাবে তা না, ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যেতে পারে। যেমন 12:1 অনুপাতে কার্বন হাইড্রোজেন যৌগ হয়ে তৈরি করেছে একবার অ্যাসিটিলিন, একবার হচ্ছে বেনজিন। তার ডিফারেন্ট যৌগ তৈরি হলো একই অনুপাতে। তো এটাই হচ্ছে মানে বিপরীত বিবৃতি, যে সত্যি হয় না তার একটা প্রমাণ। তো এই হলো স্থির অনুপাত সূত্র। স্থির অনুপাত সূত্রের মধ্যে তাহলে আমি যা যা বললাম আরও একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো
বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবে যে একই রকম মৌল দিয়ে যৌগ তৈরি হবে এবং সেখানে সেই মৌলগুলির ভরের অনুপাত স্থির হবে, সবসময় স্থির থাকবে। ব্যতিক্রম কোনটা হলো না, ব্যতিক্রম হচ্ছে যদি আমরা আইসোটোপ কনসিডার করি। তারপরে বিপরীত বিবৃতিও পড়লাম। সেই বিপরীত বিবৃতিতে আমরা কি দেখছি না, মৌলগুলোর একই অনুপাতে যুক্ত হয়েও ভিন্ন যৌগ তৈরি করতে পারে, সেটাও দেখতে পেলাম। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড দুটো সূত্র পড়লাম, ফার্স্ট এবং সেকেন্ড। এরপরে 3 নম্বর যে সূত্র পড়ব সেটা হচ্ছে গুণানুপাত সূত্র। এর নাম হচ্ছে গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন এর আবিষ্কর্তা হচ্ছে জন ডাল্টন। আমি লিখে দিয়েছি, দেখবে। এখানে মনে রাখবে, দুটো মৌল যোগ হয়ে কিন্তু একাধিক যৌগ তৈরি করবে। কি বললাম? দুটো মৌল যখন যুক্ত হয়ে 2 বা ততোধিক যৌগ উৎপন্ন করে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে দেখবে যে কার্বন এবং অক্সিজেন যোগ হয়ে দুটো আলাদা যৌগ তৈরি করেছে, একটা কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড। তো দুটো মৌল যখন একাধিক যৌগ তৈরি করবে তখন এই সূত্রটা অ্যাপ্লিকেবল। দুটো মৌল যখন যোগ হয়ে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করবে তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রে কি বলা হচ্ছে যে দুটো মৌল যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন করে তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপরটি যে ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয় তাদের অনুপাত একটি সরল পূর্ণ সংখ্যার অনুপাত। সরল বলতে সংখ্যাটা সরল সংখ্যা হবে, সাধারণত 1 থেকে 9-এর মধ্যে ধরা হবে। আর পূর্ণ সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 6 ইত্যাদি, কখনোই ভগ্নাংশ আসবে না অনুপাতে। তো এখানে আমরা একটা উদাহরণ যেটা দেখালাম একটু আগে, আবার বলছি যে কার্বন এবং অক্সিজেন যোগ হয়ে তৈরি করেছে, দেখবে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। এখানে C/2O কত? 12:32 মানে 3:8। এখানে C/2O কত? মানে 12:60 মানে 3:4। তাহলে এখানে কার্বনের, এই ক্ষেত্রে কার্বনের নির্দিষ্ট ওজন কত? 3। কার্বন নির্দিষ্ট ওজন কত? এখানটায় 3। এখানে নির্দিষ্ট কার্বন ওজন কত? এখানেও 3। তাহলে এখানে কি লিখব? দুটি ক্ষেত্রে যুক্ত হওয়া কার্বনের নির্দিষ্ট 3 ভাগ ওজনের সঙ্গে এখানে অক্সিজেন যোগ হয়েছে 8 ভাগ, এখানে অক্সিজেন যোগ হয়েছে কত ভাগ? 4 ভাগ। তাহলে 8:4। তাহলে তাই বলছে আমরা 2 ক্ষেত্রে যুক্ত হওয়া অক্সিজেনের অনুপাত H/4 মানে 8:4। এটা কত হলো? 2:1। এটা কীরকম অনুপাত? পূর্ণ সংখ্যার একটা সরল অনুপাত। তো এই যে অনুপাতটা সরল হলো, পূর্ণ সংখ্যার হলো, এটাই কিন্তু এই সূত্র। তো এখানে সূত্রের মধ্যে আমি আবার বলে দিচ্ছি যে যখন দুটো মৌল যোগ হয়ে একাধিক যৌগ তৈরি করবে তখন তাদের যে কোনো একটার অনুপাত থেকে তুমি স্থির করে নেবে। এখানে আমি কার্বনকে স্থির করে নিয়েছি 3:3। প্রথম ক্ষেত্রে অক্সিজেন যোগ হয়েছে 8, পরের ক্ষেত্রে অক্সিজেন যোগ হয়েছে 4। তো এই 8 এবং 4-এর যে অনুপাত করে আমরা পাচ্ছি কত? 2:1। এটা হচ্ছে একটা সরল সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো এরকম অনুপাত হওয়াটাই হচ্ছে এই সূত্রের বিবৃতি বা এই সূত্রের উদাহরণ। তাহলে এটা বোঝা গেল মোটামুটি। এরপরে যেটা আছে যে এই সূত্রে কোনো ব্যতিক্রম আছে কি না। অবশ্যই ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা আবার আমরা এখানটায় রাখলাম। ধরো এখানে একটা উদাহরণ দেয়া হলো যে সবসময় যে সঠিক হবে তার কোনো মানে নেই। যেমন ধরো কার্বন এবং হাইড্রোজেন মিলে তৈরি করলো ইথেন আর প্রোপেন, C2H6 C3H8। এই ইথেন প্রোপেন সম্পর্কে তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই পড়েছো জৈব রসায়নে। তো কার্বন এবং হাইড্রোজেন মিলে অনেকগুলো জৈব যৌগ তৈরি করতে পারে। আমরা জাস্ট এখানে দুটোকে কনসিডার করলাম, একটা হচ্ছে ইথেন এবং প্রোপেন। তো ইথেন যৌগে কার্বন হাইড্রোজেনের মানটা কত দাঁড়াচ্ছে? অনুপাত 2:12:3 1:6, কারণ হাইড্রোজেন 6টা আছে। তো এখানে হিসেব করলে আমরা 12:3 করলাম। একই রকমভাবে যে প্রোপেনের ক্ষেত্রে দেখবে C/H কত? 3:12 8:1, সেখানে আমরা 12:2.67 পেলাম। তো এইখানটায় আমরা যদি কার্বনের ওজন একটা নির্দিষ্ট করে নিই, 12 যদি নির্দিষ্ট করে নিই, মোটামুটি একই সংখ্যা হলেই হবে। এখানে তুমি 4ও করতে পারতে, এখানেও 4 করলে একটু বেশি হয়ে যেত। তো সেই জন্য আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে স্থির করে নিতে পারি। 12 না হয়ে 3ও করে নিতে পারতাম। তো সংখ্যা মোটামুটি একই রাখতে হবে। তো কার্বন এখানে 12 ভাগের সঙ্গে প্রথম ক্ষেত্রে যুক্ত হয়েছে হাইড্রোজেন 3 ভাগ, দ্বিতীয় ক্ষেত্রে যুক্ত হয়েছে হাইড্রোজেন কত? না 2.67।
তাহলে কার্বনের নির্দিষ্ট 12 ভাগ ওজনের সঙ্গে নির্দিষ্ট 12 ভাগের যে ওজন কার্বনের, তার সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত হয়েছে, একবার যুক্ত হয়েছে 3 ভাগ, একবার যুক্ত হয়েছে 2.67 ভাগ। তাহলে এদের যে অনুপাতটা, এই অনুপাতকে একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হলো? কখনোই না, কারণ 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, হলো 2.67, এটা ভগ্নাংশ এসে যাচ্ছে, তো এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হলো না, সুতরাং এটা গুণানুপাতের সূত্রকে সমর্থন করছে না। তো এই হচ্ছে একটা তোমার 3 নম্বর যে সূত্র আমরা পড়লাম, এটা হচ্ছে গুণানুপাত সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব সূত্রগুলো পড়তে হবে, এর থেকে পরীক্ষায় অঙ্ক থাকে, অনেক রকম সূত্র দেওয়া থাকে, অঙ্ক দেওয়া থাকে। তো এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় 11-এর ফাইনাল পরীক্ষায় আসবে ধরে নাও। আর এর কনসেপ্টগুলো পরবর্তী ক্ষেত্রে হায়ার যে ক্লাসগুলোতে বা অন্যান্য যে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে 4 নম্বর যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে মিথ অনুপাত সূত্র। এটা একটু বড় বিবৃতি আছে, একটু বড়, যে ভিন্ন ভরে দুটো বা ততোধিক মৌল যদি যুক্ত হয়ে যে যৌগ তৈরি করবে, তাদের যে কোনো একটার সঙ্গে যদি তারা পৃথকভাবে যুক্ত হয়, তাহলে তাদের অনুপাতটা সরল অনুপাতে থাকবে। তো এটা, এই বিবৃতিটা পড়ার আগে তুমি এই উদাহরণটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। উদাহরণ দেখলে তোমার বিবৃতি মুখস্থটা সহজ হবে। যেমন দেখো, কার্বন এবং হাইড্রোজেন মিলে তৈরি করছে মিথেন, আবার কার্বন অক্সাইড মিলে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবে সবসময় মিথ অনুপাত সূত্রের ক্ষেত্রে মিনিমাম 3টে মৌল থাকবে, সবসময় 3টে মৌল থাকবে। এগুলো মনে রাখার উপায় কিন্তু, যেমন এখানে 3টে মৌল কী কী না, কার্বন, আরেকটা কার্বন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন। তাহলে 1, 2, 3 রকম মৌল আছে। কী কী মৌল এখানে কনসিডার করেছি আমরা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে একবার কার্বনের সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশান করাতে হবে, কার্বনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান। তো কার্বনের সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশান করি, আমরা এখানে পেলাম কি? মিথেন গ্যাস। সেখানে C/H কত হলো? হিসাব করে 3:1 হলো। আবার কার্বনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশান করালে তৈরি করলাম ধরো কার্বন ডাইঅক্সাইড, CO, অনুপাত কত আছে? 3:8। এইবারে কার্বনের নির্দিষ্ট যে 3 ভাগ ওজনের সঙ্গে অক্সিজেন যোগ, হাইড্রোজেন যোগ হচ্ছে একবার 1 ভাগ, আর অক্সিজেন যোগ হচ্ছে 8 ভাগ। তো সেটাই আমি লিখে দিয়েছি যে কার্বনের নির্দিষ্ট 3 ভাগ ওজনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত? 1:8। এই 1:8 কোত্থেকে পাচ্ছি আমরা? কার্বনের 3 ভাগের সঙ্গে যুক্ত হয়েছে কত? সেইটা 1:8। এইবারে এই অনুপাতটা কিন্তু আমরা পেলাম 1:8 কোত্থেকে পেলাম? কার্বনের সঙ্গে কত কত ভাগ হাইড্রোজেন অক্সিজেন যোগ হচ্ছে সেইটা। এইবারে যদি কার্বন বাদ দিয়ে শুধু হাইড্রোজেন অক্সিজেন যদি নিজেরা রিয়াকশান করে, যদি জল তৈরি করে, অনুপাত কত আসবে? 1:8। তাহলে এই অনুপাতটা আগের অনুপাতের সঙ্গে একদম পুরো মিল হয়ে গেল না? এই অনুপাতটা কোত্থেকে আসছে না? এরা কার্বনের সঙ্গে বিক্রিয়া করছে যেভাবে, সেই অনুপাতটা, এটা যখন তারা নিজেরাই বিক্রিয়া করছে সেইভাবে, সেই রিয়াকশানটা, সেই যে অনুপাতটা নিজেরাই বিক্রিয়া করার পরে যে অনুপাত, সেটা হচ্ছে 1:8। এই দুটো অনুপাতটা কী হবে? সেম, বা এই অনুপাত এই অনুপাতের সরল গুণিতক হতে পারতো। তো এখানে আমরা কি লিখতে পারি যে H এবং O নিজেরা বিক্রিয়া করে যদি জল তৈরি করে, যার মধ্যে H/O কত? 1:8, অর্থাৎ এই অনুপাতটা আগের অনুপাতের সমান, সুতরাং এটাই হচ্ছে মিথ অনুপাত সূত্র। তাহলে মিথ অনুপাত সূত্রের মধ্যে কী বলা হচ্ছে? আমি একবার বিবৃতিটা পড়ে দিচ্ছি, এটা একটু মুখস্থ তোমাদের করে নিতে হবে, খাতায় লিখে নেবে, খাতায় লিখে পড়তে লাগবে। ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে যদি পৃথক পৃথকভাবে যুক্ত হয়, তাহলে অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন পৃথক পৃথকভাবে যোগ হচ্ছে কার্বনের সঙ্গে, যদি পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে পৃথক পৃথক যৌগ তৈরি করে, তখন তাদের প্রথমোক্ত যে মৌলগুলি, প্রথমোক্ত মৌল বলতে কোনটা? ধর হাইড্রোজেন, অক্সিজেন, এই মৌলগুলো নিজেদের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া করবে, তখন তারাও সেই আগের অনুপাতে বা সে আগের অনুপাতের সরল গুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এই সূত্রটা একটু তোমাদের কঠিন মতো লাগতে পারে। মনে রাখবে 3টে মৌল, একবার এই 3টে মৌল কী কী এখানে আমি লিখে দিয়েছি, আরও একটু ভালো করে, যে C এর সঙ্গে H, C এর সঙ্গে O, CH মিথেন তৈরি করবে, CO তৈরি কার্বন ডাইঅক্সাইড, অনুপাত দাঁড়াচ্ছে এটা। এবার H আর O যখন নিজেরা বিক্রিয়া করে যখন জল তৈরি করবে, এই জল তৈরি করলো, তখন তাদের অনুপাতটাও কিন্তু কত দাঁড়াচ্ছে? 1:8। একবার H আর O কার্বনের সঙ্গে রিয়াকশান করেছে, আর একবার H আর O নিজেরা বিক্রিয়া করেছে।
এখানে একটা কথা উঠে আসবে যে এই যে সূত্রটা, মিথ্যানুপাত সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুল্যাঙ্ক অনুপাত, তুল্যাঙ্ক কথাটা পরে আমি ডিটেলস পড়ব। মনে রাখবে যে কটা সূত্র তার মধ্যে শুধুমাত্র মিথ্যানুপাত সূত্রকে আমরা তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলি, কারণ এখানে এই যে আমরা এই আগের যে অনুপাত করতে গিয়ে এক্ষুনি যে অনুপাত করতে গিয়ে আমরা দেখতে পেলাম কার্বনের ক্ষেত্রে আমরা কত পেলাম, কার্বনের ক্ষেত্রে পেয়েছি আমরা 3, অক্সিজেনের ক্ষেত্রে পেয়েছি আমরা 8, হাইড্রোজেনের ক্ষেত্রে পেয়েছি আমরা 1। তাহলে এই যে 3, 1, 8 এই সংখ্যাগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? না, এই সংখ্যাগুলো হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্যাঙ্ক ভার আর ইকুইভ্যালেন্ট ওয়েটের মানেটা তোমরা এখন ঠিক সঠিক জানো না, এরপরে ভিডিওতে আমি ওটা পাঠাবো যে তুল্যাঙ্ক ভার এবং তুল্যাঙ্ক ভার এবং কী বলে এদের যে বৈশিষ্ট্য, এদের যে গুরুত্ব সেটা পড়ে। অর্থাৎ আরও একটু বলে দিই তোমাদের যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন মৌলগুলো কিন্তু গাদা গাদা রিয়াকশান করে না, তারা নির্দিষ্ট নিয়ম মেনেই তৈরি রাসায়নিক বিক্রিয়া করে। যেমন ধরো তোমার বাড়িতে অনেকটা রান্নাবান্না হলো, তো তুমি কি সব খাবে? নিশ্চয়ই না। তোমার যতটা প্রয়োজন তুমি ততটাই খাবে। 1 কড়াই হয়তো মাংস রান্না হলো, তো তুমি 1 কড়াই খাবে কি? নিশ্চয়ই না। তোমার যতটা প্রয়োজন তুমি সেইভাবে খাবে। তো যেটাই প্রয়োজন সেটাই হচ্ছে তুল্যাঙ্ক পরিমাণ। তো তুল্যাঙ্ক ভার সম্বন্ধে তোমাদের আমি ডিটেলস পরে পড়াবো। তো এই হচ্ছে 4টে সূত্র হলো। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি না, লাস্ট সূত্র, সেটা তোমাদের সবেরই পড়া আছে, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। খুব সোজা, কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এই সূত্র বলতে গেলে কিন্তু চাপ এবং উষ্ণতার কথা বলতে হবে। আগের যে সূত্র রয়েছে সেই সূত্রে কিন্তু চাপ উষ্ণতার কথা কিছুই বলা নেই, যেহেতু এটা গ্যাসের সূত্র। সুতরাং গ্যাস পরিবর্তন হয় চাপ এবং উষ্ণতায়, ওই জন্য উষ্ণতা এবং চাপের কথা উল্লেখ করতে হবে। সোজা একদম কি না, রাসায়নিক বিক্রিয়ায় যদি গ্যাসীয় পদার্থ অংশগ্রহণ করে এবং যদি বিক্রিয়াত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে নির্দিষ্ট চাপ উষ্ণতায় তাদের অনুপাতের একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। যেমন ধর এখানে একটা সহজ উদাহরণ দিয়েছি, এগুলো তোমাদের পড়া আছে আগে, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটোই গ্যাস রিয়াকশান করে তৈরি করেছে অ্যামোনিয়া গ্যাস। তার নির্দিষ্ট চাপ উষ্ণতায় নাইট্রোজেন ইস্টু হাইড্রোজেন ইস্টু অ্যামোনিয়া কত হচ্ছে 1:3:2। 1 বলতে নাইট্রোজেনের পাশে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। হাইড্রোজেনের পাশে কোনো সংখ্যা আছে এখানে 3, অ্যামোনিয়ার পাশে যে সংখ্যা আছে সেটা 2, তাহলে 1:3:2। যদি কিনা এই 3টেই গ্যাসীয় হয় তাহলেই এবং নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায়। তো এই হচ্ছে তোমার এই অনুপাতটা কেমন অনুপাত হলো? পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তো এই হচ্ছে তোমার গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তো আমি সূত্রগুলো আরেকবার বলে দিচ্ছি। আমরা মোট 5খানা সূত্র পড়েছি। প্রথম এই সূত্রগুলোর নাম হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। প্রথমে হচ্ছে তোমার তোমার হচ্ছে লাভোইসিয়ারের যে সূত্র, ভয়ের-নিউটন সূত্র, সেখানে আইনস্টাইনের একটু পরিমার্জনা রয়েছে বা কারেকশান রয়েছে। সেখানে 2 রকম সূত্র, আমরা 2 রকম রিয়াকশান কনসিডার করেছি, রাসায়নিক বিক্রিয়া আর হচ্ছে পারমাণবিক বিক্রিয়া বা নিউক্লিয়ার রিয়াকশান। আরও একটা সূত্র সেকেন্ডে আমরা পড়েছি স্থির অনুপাত সূত্র, অর্থাৎ অনুপাত স্থির থাকবে। তার ব্যতিক্রম পড়েছি আইসোটোপ দিয়ে, এবং তার বিপরীত বিবৃতিও পড়েছি, সেটা যে সঠিক হয় না সেটা বেনজিন এবং অ্যাসিটিলিন দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। থার্ড সূত্র হচ্ছে গুণানুপাত সূত্র। এই গুণানুপাত সূত্র ল অফ মাল্টিপল প্রপোর্শন, এটা কিন্তু মনে রাখা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে 2 রকমের একই মৌল দিয়ে তৈরি 2 রকমের যৌগ থাকবে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম কার্বন আর অক্সিজেন মিলে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন অক্সাইড। তুমি আরও উদাহরণ করতে পারো, যেমন ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড এবং জল। হাইড্রোজেন অক্সিজেন মিলে তৈরি করতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড এবং জল। সালফার এবং অক্সিজেন মিলে তৈরি করতে পারে সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড। নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করতে পারে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড। অর্থাৎ একই মৌল, দুটো একই মৌল দুটো ভিন্নভাবে যুক্ত হবে, তখনই কিন্তু তোমাকে পড়তে হবে গুণানুপাত সূত্র। আচ্ছা, তারপরে ব্যতিক্রম আমি করে দিয়েছি। একটু তোমাদের কঠিন লেগেছে মিথ্যানুপাত সূত্র। মনে রাখবে মিথ্যানুপাত সূত্রে 3টে মৌল থাকবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1-এর সঙ্গে 2-এর রিয়াকশান করাবে, 1-এর সঙ্গে 3-এর রিয়াকশান করে যৌগগুলো কনসিডার করতে হবে। তাদের যে অনুপাত হবে 2 এবং 3 যদি নিজেরা রিয়াকশান করে তাহলে সেই অনুপাতটা একই রকম হবে, তো বা সরল গুণিতক হবে। এবং এই
মানে মিথ্যা অনুপাত সূত্রকে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বলা হয়, কারণ এখানে মৌলগুলো যে ওজন অনুপাতে যুক্ত হয়েছে সেটা তাদের পূর্ণ সংখ্যার সরল যে অনুপাতে যুক্ত হয়েছে সেটা তাদের তুল্যাঙ্ক ভারেরই অনুপাত। তুল্যাঙ্ক ভার হচ্ছে এমন একটা পরিমাণ বোঝায়, তুল্যাঙ্ক মানে তুলনামূলক পরিমাণ। তুল্যাঙ্ক ভারের মধ্যে কতটা লুকিয়ে আছে সেটা পরে ডিটেলস পড়বো। আর লাস্টে তো আমরা পড়লাম গেলুসের গ্যাস সাধনের সূত্র, তোমাদের পড়া আছে। তো এই সূত্র সম্বন্ধে এগুলো পড়া থাকলো তোমাদের, এগুলো সব মুখস্থ করবে ভালো করে। আর বুঝতে না পারলে আমাকে আবার হোয়াটসঅ্যাপে হোক বা ফোন করে জিজ্ঞেস করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, পরে আবার দেখা হবে।